হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ইউর চ্যানেল প্রিমিয়াম বায়োলজিওয়ালা। আজকে আমি আবার চলে এসেছি তোমাদের জন্য একটা নতুন টপিক নিয়ে। দেখো কি রয়েছে না, বংশগতি ও কয়েকটা জিনগত রোগ। অর্থাৎ বংশ পরম্পরায় কি কি বৈশিষ্ট্যগুলো, অর্থাৎ পিতা মাতার কাছ থেকে তার সন্তান বা সন্ততি দেহ হচ্ছে, তাদের দেহে কি ধরনের বৈশিষ্ট্য কিভাবে সঞ্চারিত হচ্ছে, তার মাধ্যমে কি কি রোগগুলো সংক্রামিত হতে পারে, সেগুলো কিন্তু আমরা আজকে দেখব। ঠিক আছে, চলো দেখে নিই আমরা তাহলে কি করব। দেখো বংশগতি কাকে বলে। তাহলে এই বংশগতি কাকে বলে জানতে হলে ফার্স্ট যদি আমি দেখি, ধরে না এখানে একটা আমি কি করলাম, পিতা এটাকে ধরে নিলাম, ধরে নাও এটা একটা কি হচ্ছে পিতৃকোষ, আর পাশে আমরা ধরে নাও এটা একটা কি হচ্ছে মাথা ধরলাম। অর্থাৎ পিতা এবং মাতা দুটো আমি ধরলাম, তাহলে এ ধরলাম কি হচ্ছে একটা পিতা, এ হচ্ছে মাতা। অর্থাৎ পিতা ও মাতার মধ্যে যদি আমি কি করব, মিলন ঘটানো হবে, তার ফলে যে সন্তান অর্থাৎ অপত্য যে কোষ উৎপন্ন হবে বা পিতা মাতা থেকে যে সন্তানটা উৎপন্ন হবে, অর্থাৎ যে পদ্ধতিতে এই পিতা ও মাতার কি হচ্ছে চারিত্রিক বৈশিষ্ট্যগুলো, অর্থাৎ পিতার মধ্যে যে যে কিছু বৈশিষ্ট্যগুলো আছে, কিছু বৈশিষ্ট্য মাতার মধ্যে যে বৈশিষ্ট্যগুলো আছে, অর্থাৎ পিতা ও মাতার যে চারিত্রিক বৈশিষ্ট্যগুলো সন্তানদের মধ্যে সঞ্চারিত হবে, তাকে আমরা কি বলবো না বংশগতি, বা তাকে আমরা কি বলছি হেরিডিটি বলছি। তাহলে বোঝা গেল বংশগতিটা কি বললাম না, বংশ পরম্পরায় বা যে পদ্ধতিতে কি হচ্ছে পিতা ও মাতার চারিত্রিক বৈশিষ্ট্য সন্তানদের দেহে সঞ্চারিত হবে, তাকেই আমরা কি বলবো বংশগতি বা হেরিডিটি বলছি। তাহলে দেখো আমি বললাম পিতা ও মাতা, যেমন যদি কোথাও দেখবে কোনো একটা নতুন সন্তান জন্ম হলে, সেখানে যখন আমরা যেই কেউ প্রথম দেখতে যাই না কেন, গিয়ে বলি এ ছেলেটা কার মতো দেখতে, না ও এটার মায়ের মতো দেখতে, বা তার চোখগুলো কি হচ্ছে তার বাবার মতো, বা তার দেহের গঠনগুলো কি হচ্ছে তার পরিবারের যে কোনো কারোর মতো বলি। অর্থাৎ আমরা কেন বলি না এই বংশগতি অর্থাৎ বংশ পরম্পরায় পিতা মাতা বা চারিত্রিক বৈশিষ্ট্যগুলো তার সন্তানদের মধ্যে সঞ্চারিত হয়, তাই সেটাকে আমরা কি বললাম বংশগতি বা হেরিডিটি বললাম। এরপর দেখো এই যে বংশগতি আমরা বললাম, এই বংশগতি থেকে আমরা আরেকটা টার্ম জানতে পাবো, যেটা কি হচ্ছে ভেদ, বা আমরা বলতে পারি প্রকরণ বলতে পারি, বা যেটাকে আমরা কি বলতে পারি ভেরিয়েশন বলতে পারি। তাহলে ভেদ বা প্রকরণ বা ভেরিয়েশন, তাহলে এই জিনিসটা আমরা কি একটু দেখে নিব। তাহলে এই ভেদ বা প্রকরণ বা ভেরিয়েশন জিনিসটা কি আমরা একটু দেখবো। তাহলে দেখো আমরা বলছি বংশ পরম্পরায় পিতা ও মাতার চারিত্রিক বৈশিষ্ট্য কার মধ্যে যাচ্ছে, তার যে সন্তান বা সন্ততি রয়েছে তাদের দেহে সঞ্চারিত হচ্ছে। তাহলে এই যে সঞ্চারিত হচ্ছে, অর্থাৎ দেখো পিতা ও মাতার হুবহু কিন্তু চারিত্রিক বৈশিষ্ট্যগুলো তার সন্তানদের ক্ষেত্রে যাচ্ছে না, অর্থাৎ পিতার সমস্ত বৈশিষ্ট্য তার সন্তানদের মধ্যে বা মাতার সমস্ত বৈশিষ্ট্য সন্তানের মধ্যে সঞ্চারিত হয় না, তাদের মধ্যে কিছু না কিছু পরিবর্তন থাকে। এমনকি বলা হয়েছে যদি যমজ সন্তান হয় অর্থাৎ আইডেন্টিক্যাল টুইন হয়, তাদের ক্ষেত্রেও কিছু না কিছু পার্থক্য দেখা দিবে। ওই যে পার্থক্য সেটাকে আমরা কি বলছি ভেদ বা প্রকরণ বা ভেরিয়েশন বলছি। অর্থাৎ পিতা ও মাতা থেকে তার সন্তানদের মধ্যে হুবহু একই বৈশিষ্ট্যগুলো আসছে না, তাদের মধ্যে কিছু কিছু বৈশিষ্ট্যগুলো আসছে, এবং বেশিরভাগ ক্ষেত্রে এমনকি বললাম যমজ সন্তানের যদি জন্ম হয় তাদের ক্ষেত্রেও কিছু না কিছু পার্থক্য লক্ষ্য করা যায়, সেই পার্থক্যটাকে আমরা কি বলছি ভেদ বা প্রকরণ বা ভেরিয়েশন আমরা বলছি। তাহলে এখান থেকে আমরা দুটো টার্ম পড়লাম, একটা কি হচ্ছে বংশগতি বা হেরিডিটি সম্পর্কে পড়লাম, আর একটা হচ্ছে ভেদ বা প্রকরণ আমরা ভেরিয়েশন পড়লাম। এই ভেদ বা প্রকরণ বা ভেরিয়েশনের ক্ষেত্রে যদি আমরা দেখতে যাই, তাহলে এর কারণগুলো কি কি বা কি কি কারণে হয়ে থাকে। আমি বললাম স্যার পিতা ও মাতার চারিত্রিক বৈশিষ্ট্যগুলো সন্তানের মধ্যে আছে, তাদের মধ্যে কিছু ভেদ বা প্রকরণ দেখা দিচ্ছে, কেন হতে পারে। তাহলে এক দেখো আমি বলতে পারি না পরিবেশগত কারণে হতে পারে, কারণ বিভিন্ন সময় কি হচ্ছে এই পরিবেশগত কারণে অনেক সময় কি হচ্ছে তোমার ভেদ বা প্রকরণ অর্থাৎ অপত্য যে বা সন্তানটা যে জন্ম হয়েছে তার মধ্যে কিছু না কিছু পরিবর্তনগুলো দেখা যায়, অর্থাৎ ভেদ বা প্রকরণ দেখা যায়। তাহলে এটা একটা আমরা কারণ বলতে পারি। দু নম্বর কারণ আমরা কি বলতে পারি না জিনের পুনঃসংযুক্তি হতে পারে। কি বললাম না জিনের পুনঃসংযুক্তি, অর্থাৎ আমরা যৌন জনন যখন পড়ব, যৌন জননের ক্ষেত্রে আমরা কি জানি মিওসিস কোষ বিভাজনের সময় কি হচ্ছে ক্রোমাটিডের খন্ডাংশের বিনিময় হয়, ওই ক্রোমাটিডের খন্ডাংশের বিনিময়ের মাধ্যমে জিনের আদান প্রদান হয়, অর্থাৎ এই জিনের আদান প্রদান বা জিনের পুনঃসংযুক্তির ফলে একটা নতুন বৈশিষ্ট্যের সৃষ্টি হতে পারে। তাহলে ওই যে
বৈশিষ্ট্য সৃষ্টি হবে, তার মধ্যে কি হচ্ছে কিছু না কিছু পার্থক্য দিয়েছে। তাহলে এই ভেদ বা প্রকরণের অন্যতম একটা কারণ আমরা বলতে পারি জিনের পুনঃসংযুক্তি। নেক্সট 3 নম্বর আমরা বলতে পারি না মিউটেশন। এখানে আবার একটা নতুন টার্ম আমরা দেখলাম, না কি হলো, না মিউটেশন। না মিউটেশনের ফলেও কি হচ্ছে ভেদ বা প্রকরণ। তাহলে মিউটেশন কি, না যখন কি হচ্ছে পিতা ও মাতার চারিত্রিক বৈশিষ্ট্য সন্তানদের মধ্যে আসছে, তার মধ্যে কিছু না কিছু পরিবর্তন দেখা দিচ্ছে, যেটাকে আমরা ভেদ বা প্রকরণ বলবো। ওই পরিবর্তন যখন কি হচ্ছে আকস্মিক, মানে হঠাৎ ভাবে কোনো স্থায়ী পরিবর্তন হয়। স্থায়ী পরিবর্তন মানে কোনো একটা পরিবর্তন হয়ে গেছে, ওই পরিবর্তন আবার বংশ পরম্পরায় স্থায়ীভাবে চলতে থাকবে, তখন সেটাকে আমরা বলছি মিউটেশন। অর্থাৎ এই মিউটেশনের ফলে কি হচ্ছে কোনো একটা নতুন জীবের মধ্যে একটা স্থায়ী পরিবর্তন, হঠাৎ করে যখন কোনো একটা স্থায়ী পরিবর্তন হচ্ছে, তখন সেটাকে আমরা মিউটেশন বলছি। অর্থাৎ যদি আমরা বলি ভেরিয়েশনের কারণগুলো কি কি, না 1 নম্বর আমরা বলতে পারি পরিবেশগত কারণে হতে পারে, 2 নম্বর বললাম জিনের পুনঃসংযুক্তি বা রিকম্বিনেশনের ফলে, 3 নম্বর আমরা বললাম মিউটেশনের কারণে কি হচ্ছে এই ভেরিয়েশন গুলো দেখা দেয়। আরো যদি আমরা ভ্যারিয়েশনের এক্সাম্পল বা যদি উদাহরণগুলো বলি, দেখবে যদি বলা হয় অনেক সময় দেখবে মুক্ত কানের লতি দেখা যায়। কি বললাম, মুক্ত কানের লতি। তাহলে দেখবে বেশিরভাগ যে মানুষগুলো থাকে আমাদের এই মুখমণ্ডলের সঙ্গে এই কানের লতিটা কি হচ্ছে অনেক সময় মুক্ত ভাবে থাকে। তাহলে যখন মুক্ত কানের লতি থাকে, আর কিছু আবার যুক্ত কানের লতি থাকে। অর্থাৎ এটা কার এক্সাম্পল, না এটা হচ্ছে প্রকরণ বা ভেরিয়েশনের এক্সাম্পল আমরা বলতে পারি। কেন না, দেখবে এই যে মুক্ত কানের লতি, এটা কি হচ্ছে প্রকট বৈশিষ্ট্যকে নির্ধারণ করে, আর এই যুক্ত কানের লতি কি হচ্ছে প্রচ্ছন্ন বৈশিষ্ট্যকে নির্ধারণ করে। অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখবো এই মুক্ত কানের লতি দেখা যায়, আবার কিছু কিছু মানুষের ক্ষেত্রে যুক্ত কানের লতি। অর্থাৎ এই প্রকট বৈশিষ্ট্য অর্থাৎ প্রকট জিনটাকে নির্ধারণ করছে মুক্ত কানের লতি, আর হচ্ছে প্রচ্ছন্নটাকে বলছে যুক্ত কানের লতি। অর্থাৎ এটাও কি হচ্ছে ভেদ বা প্রকরণের ফলে হয়ে থাকে। এছাড়াও আমরা পড়তে পারি রোলার জীব বা স্বাভাবিক জীব। দেখো আমরা জীবটাকে বিভিন্ন রকম রোল করতে পারি, তাহলে সেটাও কিন্তু একইভাবে এই প্রকট বৈশিষ্ট্য দ্বারা নির্ধারিত হয়। আবার যদি অনেকে দেখবে স্বাভাবিক জিন ফ্ল্যাট থাকে, তারা কি হবে জীবটাকে রোল করতে পারে না, সেগুলো হচ্ছে প্রচ্ছন্ন জিন দ্বারা নিয়ন্ত্রিত হয়। তাহলে যদি আমরা বলি এই ভেদ বা প্রকরণের এক্সাম্পল দুটো আমরা কি বললাম, না মুক্ত কানের লতি এবং যুক্ত কানের লতি, আর কি বললাম রোলার জীব এবং স্বাভাবিক জীব। ঠিক আছে, এই কটা জিনিস আমরা কি হচ্ছে বংশগতি থেকে দেখলাম। এরপরে দেখবে এই বংশগতি সম্পর্কে পড়ার আগে আমাদের কয়েকটা টার্ম অর্থাৎ টার্মোলজি গুলো জানতে হবে। অর্থাৎ এই বংশগতির ক্ষেত্রে অর্থাৎ হেরিডিটি পড়তে গেলে আমাদের কয়েকটা টার্ম বা টার্মোলজি গুলো জানতে হবে। সেই টার্মগুলো কি কি এবার আমরা একটু দেখে নিব। চলো তাহলে আমরা ওই টার্মগুলো একটু দেখে নিই কি কি এখান থেকে জানতে হবে। অর্থাৎ এই বংশগতি পড়তে হলে আমাদের সেই টার্মগুলো সম্পর্কে হুবহু একেবারে নলেজে রাখতে হবে, না হলে আমরা কি হচ্ছে এর সম্পর্কে ঠিকঠাক বুঝতে পারবো না। ঠিক আছে, তাহলে ফার্স্ট যদি আমরা দেখি যে টার্মটার ক্ষেত্রে আমরা কি দেখবো, না ফার্স্ট যে পয়েন্টটা আমরা দেখবো সেটা আমরা কি বলতে পারি ফ্যাক্টর বা আমরা বলতে পারি জিন। ফ্যাক্টর বা সেটাকে আমরা কি বলবো, না জিন বলবো। দেখো আমরা ক্রোমোজোম পড়ার ক্ষেত্রে সেখানে পড়েছিলাম এই জিন কি হচ্ছে, না ক্রোমোজোম বা বংশগতির ধারক এবং বাহক। এ কি হচ্ছে, না ধারক এবং বাহক আমরা বলতে পারি কার, না যেহেতু আমরা বংশগতি পড়ছি, এই বংশগতির কি বললাম ধারক ও বাহক কে হচ্ছে, ধারক ও বাহক হচ্ছে এই জিন। অর্থাৎ আমরা যে বললাম বংশ পরম্পরায় কি হচ্ছে এই যে চারিত্রিক বৈশিষ্ট্যগুলো বহন করে নিয়ে যাচ্ছে, কে নিয়ে যাচ্ছে, এই জিন কি হচ্ছে বংশগতির ধারক বা বাহক গুলো নিয়ে যাচ্ছে। কিন্তু এখানে কি হচ্ছে, না মেন্ডেল মেন্ডেল কি করেছিলেন, এই জিনটাকেই তিনি কি বলেছিলেন ফ্যাক্টর। তিনি বলেছিলেন যে এই বংশগতির যে চারিত্রিক বৈশিষ্ট্যগুলো সঞ্চারিত হচ্ছে সেখানে কোনো একটা ফ্যাক্টর কাজ করছে, যে ফ্যাক্টর কি করছে এই বংশগতির বৈশিষ্ট্য অর্থাৎ চারিত্রিক বৈশিষ্ট্যকে বহন করে নিয়ে যাচ্ছে। কে বলেছিলেন, না এই গ্রেগর জোহান মেন্ডেল। তিনি কি করেছিলেন এই বংশগতি সম্পর্কে বিভিন্ন তথ্যগুলো উপলব্ধি করেছিলেন। তাই এই গ্রেগর জোহান মেন্ডেলকে বলা হয় বংশগতিবিদ্যার জনকও বলা হয়। বংশগতিবিদ্যার জনক আমরা কাকে বললাম, না এই গ্রেগর জোহান মেন্ডেলকে বললাম। তিনি কি ছিলেন, না তিনি একজন অস্ট্রিয়াবাসী ছিলেন, অস্ট্রিয়ার এক ধর্মযাজক ছিলেন। তিনি কি করেন বংশগতি সম্পর্কে কয়েকটা সূত্র আবিষ্কার করেছেন, সেই সূত্রে আবিষ্কারের জন্য বা বিভিন্ন পরীক্ষালব্ধ উপলব্ধি করেছিলেন, তাই তাকে কি বলা হচ্ছে, না বংশগতিবিদ্যার জনকও বলা হয়। এটা আমরা পরে আবার দেখবো এই সূত্রগুলো কি কি সূত্রগুলো তিনি উপলব্ধি করেছিলেন। ঠিক আছে,
তাহলে কি বললাম, 1 নম্বর আমরা বললাম ফ্যাক্টর বা জিন সম্পর্কে আমরা দেখলাম। ওকে, এবার নেক্সট আমরা চলে যাব। দেখো তাহলে কি বললাম, এই ফ্যাক্টর বা জিনটা হচ্ছে বংশগতির যে বৈশিষ্ট্যগুলো বহন করছে, কে করছে, এই ফ্যাক্টর বা জিন। এরপর দেখো আমরা চলে আসবো 2 নম্বর একটা পয়েন্ট, দেখবো কি হচ্ছে না, সেকেন্ড আমরা দেখবো না লোকাস। লোকাস কি আমরা একটু দেখবো। এই লোকাস ক্ষেত্রে দেখতে গেলে আমরা যদি প্রথমে একটা ক্রোমোজোমের ছবি আঁকি, তাহলে ধরে নাও এইটা একটা সমসংস্থ ক্রোমোজোম আমরা এখানে ড্র করলাম। তাহলে এটা একটা সমসংস্থ ক্রোমোজোম। তাহলে সমসংস্থ ক্রোমোজোমের দেখবে একটা নির্দিষ্ট স্থানে, তাহলে এই যে জিন বললাম, ধরে নাও এইখানে একটা জিন রয়েছে, তাহলে এখানেও একটা কি রয়েছে, জিন রয়েছে। অর্থাৎ দেখো সমসংস্থ ক্রোমোজোমের যে নির্দিষ্ট স্থানে একটা জিন অবস্থান করবে, সেই স্থানটিকে আমরা কি বলবো, লোকাস বলবো। তাহলে লোকাস আমরা কোনটাকে বলবো না, একটা ক্রোমোজোমের একটা নির্দিষ্ট স্থানে যেখানে একটা জিন অবস্থান করবে, সেটা এইটা হতে পারে, এখানে হতে পারে, অর্থাৎ ক্রোমোজোমের যে স্থানেই কোনো জিন অবস্থান করবে সেটাকে আমরা কি বলছি, লোকাস আমরা বলতে পারি। অর্থাৎ ক্রোমোজোমের যে নির্দিষ্ট স্থানে জিন অবস্থান করবে সেই স্থানটিকে আমরা কি বলবো, লোকাস বলবো। এরপরে দেখো আমরা দেখবো অ্যালিল। অ্যালিলটা কি আমরা এবার দেখবো। দেখো এটা একটা সমসংস্থ ক্রোমোজোম আমরা দেখলাম। এই সমসংস্থ ক্রোমোজোমের একটা নির্দিষ্ট স্থান, যেন এইখানে একটা জিন রয়েছে, যেটাকে আমরা লোকাস বলেছি। তাহলে আমরা আগে দেখলাম লোকাস সম্পর্কে পড়েছি, বা কি হচ্ছে ফ্যাক্টর বা জিন সম্পর্কে পড়েছি। এবার দেখো আমরা অ্যালিল সম্পর্কে পড়বো। তাহলে এই যে সমসংস্থ ক্রোমোজোমের দেখো একই জিনের যখন বিভিন্ন রূপ হবে, অর্থাৎ অ্যালিল কাকে বলবো না, একই জিনের কি হচ্ছে বিভিন্ন রূপ, একই জিনের বিভিন্ন রূপকে আমরা কি বলবো, অ্যালিল বলবো। অর্থাৎ অ্যালিল গুলো সবসময় দেখবে জোটবদ্ধ অবস্থায়, একটা ক্রোমোজোমের কি হচ্ছে অ্যালিল গুলো জোড়ায় জোড়ায় অবস্থান করবে। তাহলে এ এর সাপেক্ষে কি হচ্ছে অ্যালিল, তাহলে এই জিনের সাপেক্ষে এ কি হচ্ছে অ্যালিল হবে। অর্থাৎ একই জিনের ভিন্ন ভিন্ন রূপগুলোকে আমরা কি বলবো, অ্যালিল গুলো বলবো। ঠিক আছে, এরপরে দেখো আমরা চলে যাব অ্যালিলের পরে আমরা কি দেখবো না, একের পরে দেখো আমরা দেখবো সমসংকর বা হোমোজাইগাস। কি দেখবো না, সমসংকর বা হোমোজাইগাস জীব কাকে বলে। সমসংকর বা আমরা কি দেখবো, হোমোজাইগাস। দেখো সমসংকর বা হোমোজাইগাস কাকে বলবো। দেখো এইখানে একটা সমসংস্থ ক্রোমোজোম রয়েছে, সমসংস্থ ক্রোমোজোমের এই জিনের সাপেক্ষে এই জিন কি হচ্ছে আমরা বললাম অ্যালিল, অর্থাৎ একই জিনের বিভিন্ন রূপগুলোকে আমরা অ্যালিল বললাম। এবার দেখো যখন সমসংস্থ ক্রোমোজোমের যখন কি হচ্ছে একটা নির্দিষ্ট বিন্দুতে দুটো সম প্রকৃতির, অর্থাৎ একই প্রকৃতির, এও ক্যাপিটাল টি এও ক্যাপিটাল টি, অর্থাৎ একটা সমসংস্থ ক্রোমোজোমের একটা নির্দিষ্ট বিন্দুতে যখন দুটো সম বা একই প্রকৃতির অ্যালিল থাকবে, তখন তাকে আমরা সমসংকর বা হোমোজাইগাস বলবো। বোঝা গেছে। তাহলে সমসংকর বা হোমোজাইগাস কাকে বলবো না, সমসংস্থ ক্রোমোজোমের যখন একটা নির্দিষ্ট বিন্দুতে কি হচ্ছে দুটো সম বা একই প্রকৃতির অ্যালিল গুলো থাকবে, তখন তাকে আমরা সমসংকর বা হোমোজাইগাস বলবো। আর যখন কি হচ্ছে দুটো একই বা একটা নির্দিষ্ট বৈশিষ্ট্যের জন্য যখন দুটো একই প্রকৃতির থাকবে না, অর্থাৎ একটা ক্যাপিটাল, এইখানে যদি ধরি না, এখানে একটা ক্যাপিটাল রয়েছে, এখানে একটা স্মল রয়েছে, অর্থাৎ দুটো অ্যালিল গুলো আলাদা ধরনের সম প্রকৃতির না হয়ে যখন তারা আলাদা বা ভিন্ন প্রকৃতির হবে, তখন তাকে আমরা কি বলবো না, বিষম সংকর বা হেটারোজাইগাস বলতে পারি। বিষম সংকর বা তাকে আমরা কি বলতে পারি, হেটারোজাইগাস বলতে পারি। দুটোর মধ্যে নিশ্চয়ই বুঝতে পারলে, যখন কি হচ্ছে একই প্রকৃতির, এটা দুটো ক্যাপিটাল টি হতে পারে, দুটো স্মল টি হতে পারে, যখন একই প্রকৃতির অ্যালিল গুলো থাকবে তখন তাকে আমরা সমসংকর বা হোমোজাইগাস বলবো। আর যখন আলাদা প্রকৃতির, একটা ক্যাপিটাল একটা স্মল, তখন তাকে আমরা কি বলছি, বিষম সংকর বা হেটারোজাইগাস বলছি। একইভাবে এখান থেকে আমরা জানতে পারি, দেখো সমসংকর জীব কাকে বলে, বা আমরা একে বলতে পারি বিশুদ্ধ জীব। যদি বলি তাহলে বিশুদ্ধ জীব আমরা কোনটাকে বলবো না, দেখো এই যে যখন কি হচ্ছে কোনো একটা সমসংস্থ ক্রোমোজোমের যখন এই যে একই প্রকৃতির বা সম প্রকৃতির যখন অ্যালিল থাকছে, তখন তাকে আমরা কি বললাম, সমসংকর বলছি। তাহলে এই ধরনের জীবগুলোকে আমরা কি বলবো, বিশুদ্ধ জীব, অর্থাৎ এরা কি হচ্ছে পিওর জীব হিসাবে কাজ করে। আর যখন দুটো আলাদা ধরনের অ্যালিল থাকবে, তখন তাকে আমরা বলবো তোমার সংকর জীব, বা তাকে আমরা বলতে পারি হাইব্রিডও বলতে পারি। তাহলে এইটুকু কনসেপ্ট বোঝা গেল আশা করি।
কি হচ্ছে না সমসংকর বা হোমোজাইগাস কি, যখন একই প্রকৃতির দুটো অ্যালিল থাকছে আর যখন আলাদা প্রকৃতি থাকছে তখন তাকে আমরা বিষমসংকর বা হেটেরোজাইগাস বলছি। বা সেখান থেকে আমরা বললাম একটা পিওর জীব আর একটা হচ্ছে সংকর জীব বা হাইব্রিড আমরা দেখলাম। এরপরে চলে যাই আমরা নেক্সট দেখবো এখান থেকে কি দেখবো আমরা না সংকরায়ন বা হাইব্রিডাইজেশন কি। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা আমাদের দেখতে হবে কি হচ্ছে না সংকরায়ন। সংকরায়ন বা আমরা বলতে পারি কি হচ্ছে হাইব্রিডাইজেশন। হাইব্রিডাইজেশন বা আমরা কি বললাম সংকরায়ন। তাহলে সংকরায়নের ক্ষেত্রে আমরা কি দেখবো, ধরে নাও এটা একটা জীব বললাম, কি বললাম, আর এটা একটা জীব। তাহলে আমরা এক্ষুনি দেখলাম কি হচ্ছে এ হচ্ছে হোমোজাইগাস জীব, এও হোমোজাইগাস, অর্থাৎ আমরা বলতে পারি এ কি হচ্ছে বিশুদ্ধ লম্বা বললাম। বিশুদ্ধ কেন বললাম, আমরা তো এক্ষুনি পড়লাম দুটো একই প্রকৃতির যদি অ্যালিল থাকে তখন তাকে আমরা বিশুদ্ধ জীব বলছি। আর এও বিশুদ্ধ, কিন্তু এ লম্বা জায়গায় আমরা কি বললাম বেটে বললাম, কারণ দুটো বিপরীত বৈশিষ্ট্য নিয়েছি। অর্থাৎ একে আমরা পিতা এবং একে মাতাও ধরতে পারি, অর্থাৎ দুটো বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন দুটো জীব নিয়েছি। এবার আমরা জানি যে মিওসিস হওয়া মানে এদের মধ্যে প্রথমে আমাকে গ্যামেট তৈরি করতে হয় বা যৌন জননের ক্ষেত্রে গ্যামেট তৈরি হবে, দিয়ে এদের মধ্যে যদি আমরা মিলন ঘটাই তাহলে এই উৎপন্ন হয়েছে। তাহলে দুটো বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন জীবের মধ্যে যদি আমরা মিলন ঘটাই তখন তাকে আমরা কি বলবো সংকরায়ন বা হাইব্রিডাইজেশন। তাহলে সংকরায়ন বা হাইব্রিডাইজেশন কি বললাম, দুটো বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন জীবের মধ্যে যখন মিলন ঘটানো হবে সেই পদ্ধতিকে আমরা কি বলবো সংকরায়ন বা হাইব্রিডাইজেশন বলবো। ঠিক আছে, তাহলে বোঝা গেছে এইটুকু। তাহলে সংকরায়ন বা হাইব্রিডাইজেশন কি, দুটো বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন জীবের মধ্যে যখন আমরা সংকরায়ন ঘটাবো তখন তাকে আমরা সংকরায়ন বা হাইব্রিডাইজেশন বলছি। এখান থেকে দেখো আমরা আরো দুটো টার্ম পড়বো, কি হচ্ছে একটা দেখবো আমরা পড়বো যে মনো হাইব্রিড ক্রস। মনো হাইব্রিড, হাইব্রিড মানে আমরা কি বললাম এখানে সংকর, তাহলে এক সংকর মনো হাইব্রিড ক্রস বা তাকে আমরা কি বলছি এক সংকর জনন পরীক্ষা, এক সংকর জননও বলতে পারি। তাহলে এক সংকর জনন কাকে বলবো, যখন দেখবে আমরা এই যে এটা লম্বা বৈশিষ্ট্য এটা এটা বৈশিষ্ট্য, অর্থাৎ আমরা এক জোড়া বিপরীত বৈশিষ্ট্য নিয়েছি, দেখো শুধুমাত্র উচ্চতা, তাহলে এক জোড়া বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন দুটো জীবের মধ্যে যদি সংকরায়ন ঘটায় তখন তাকে আমরা কি বলবো এক সংকর জনন বা মনো হাইব্রিড ক্রস। অর্থাৎ এক জোড়া বিপরীত বৈশিষ্ট্য, এ লম্বা বৈশিষ্ট্য এ বেটে বৈশিষ্ট্য, এক জোড়া বিপরীত বৈশিষ্ট্য নিয়ে যখন আমরা করলাম তখন তাকে আমরা মনো হাইব্রিড ক্রস বললাম। সেম আমরা আরো বলতে পারি যে দ্বিসংকর জনন, তাহলে এটা এক সংকর ছিল সেটা দ্বিসংকর জনন, বা আমরা বলতে পারি ডাই হাইব্রিড ক্রস। তাহলে দ্বিসংকরের ক্ষেত্রে আমরা কি দেখবো না এখানে দুজোড়া বিপরীত বৈশিষ্ট্য হবে। তাহলে এখানে যেমন এক জোড়া ছিল তাহলে আমরা এখানে বলতে পারি একটা ধরলাম গোলাকার আর একটা ধরলাম হলুদ, তাহলে এটা এক জোড়া দুজোড়া, তার সঙ্গে কি হচ্ছে গোলাকারের জায়গায় আমরা কি বলতে পারি যে কুঞ্চিত আর হচ্ছে সবুজ। তাহলে এই দেখো এখানে আমরা কি বললাম হলুদ গোলাকার বললাম, আর একটা হচ্ছে কি বললাম এই হলুদের জায়গায় আমরা কি বললাম সবুজ কুঞ্চিত বললাম। তাহলে এই যে আমরা দুজোড়া বৈশিষ্ট্য নিলাম, দেখো এখানে এটা একটা বৈশিষ্ট্য এটা একটা, তাহলে দুটো বৈশিষ্ট্য নিয়েছি, তাহলে দুজোড়া বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন জীবের মধ্যে যখন সংকরণ হবে তখন তাকে আমরা কি বলবো ডাই হাইব্রিড ক্রস বা দ্বিসংকর জনন। এর চেকারগুলো আমরা পরবর্তীকালে দেখবো, এখন শুধু জাস্ট আমরা টার্মগুলো বুঝে নিচ্ছি। এক সংকর কি বললাম, এক জোড়া বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন জীবেদের মধ্যে হলে তখন তাকে আমরা এক সংকর জনন বলছি, আর দুজোড়া বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন জীবের মধ্যে হলে তখন তাকে আমরা দ্বিসংকর জনন বলবো। ঠিক আছে, এইটুকু বোঝা গেছে। এরপর দেখো আমরা চলে যাই পরবর্তীগুলো দেখবো, সেক্ষেত্রে আমরা কি দেখবো, এরপরে দেখো চলে আসি প্রকট এবং প্রচ্ছন্ন বৈশিষ্ট্য আমরা দেখবো। তাহলে কি কি দেখবো এরপরে না প্রকট এবং প্রচ্ছন্ন। যদি আমরা বলি প্রকট বৈশিষ্ট্যের ক্ষেত্রে আমরা কি দেখবো না এইটা দেখো আমরা কি বললাম না প্রকট বৈশিষ্ট্য ধরলাম, এটা আমরা ধরলাম প্রচ্ছন্ন বৈশিষ্ট্য, বা একে আমরা কি বলতে পারি না একে বলা হচ্ছে ডোমিনেন্ট, ডোমিনেন্ট ক্যারেক্টার বলা হয়, আর এটা হচ্ছে রিসেসিভ মানে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। তাহলে আমরা দুটো কি কি দেখলাম, একটা হচ্ছে প্রকট বৈশিষ্ট্য আর একটা হচ্ছে প্রচ্ছন্ন, যেটাকে আমরা কি বললাম ডোমিনেন্ট বললাম আর একটাকে আমরা কি বললাম রিসেসিভ। তাহলে প্রকট প্রচ্ছন্ন কাকে বলবো, ধরে নাও দুটো বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন জীবের মধ্যে সংকরায়ন হলো, তাহলে এটা একটা আমরা আগেই দেখলাম, এটার মধ্যে সংকরায়ন হলে কি উৎপন্ন হয়েছে এইটা উৎপন্ন হয়েছে, তাহলে F1 জনুতে কি হচ্ছে এইটা উৎপন্ন হয়েছে।
তাহলে F1 জনুটা কি আমরা একটু দেখবো। এখানে দেখো এই যে বৈশিষ্ট্যটা উৎপন্ন হয়েছে এটা কি হোমোজাইগাস না হেটেরোজাইগাস, আমরা একটু আগে দেখলাম কি দেখেছি না এটা হচ্ছে হেটেরোজাইগাস, ঠিক আছে। আচ্ছা এর আগে যদি আমরা একটু দেখে নিই, না এই যে একটা আমরা বৈশিষ্ট্য নিয়েছি, এটা বিশুদ্ধ লম্বা নিয়েছি, এটা কি হচ্ছে বিশুদ্ধ বেটে নিয়েছি। তাহলে এই যে দুটো বিপরীত বৈশিষ্ট্য নিয়েছি, অর্থাৎ এই যে মূল যে বৈশিষ্ট্য, অর্থাৎ এটাকে যদি আমি পিতা বা মাতা ধরি, এটাকে আমরা ধরছি মূল যে জীবটা, যে জীবটাকে নিয়ে আমরা সংকরায়ন বা হাইব্রিডাইজেশন করছি, এই জীব দুটোকে আমরা কি বলি না এটাকে আমরা প্যারেন্টাল জেনারেশন বলি, প্যারেন্টাল জেনারেশন, বা একে সংক্ষেপে আমরা বলি P1 জনুও বলি বা জনিত্রী জনু বলি। অর্থাৎ মূল যে জীব দুটোকে নিয়ে আমরা সংকরায়ন বা মিলন ঘটাচ্ছি, সেই মূল দুটো জীবকে আমরা কি বলছি প্যারেন্টাল জেনারেশন বা পি জনু বলছি, ঠিক আছে। এই মূল জেনারেশন থেকে প্রথম যেটা উৎপন্ন হবে সেটাকে আমরা F1 বা প্রথম অপত্য জনু, বা তাকে আমরা কি বলছি না F1 জনু বলছি, বা ফিলিয়াল জেনারেশনও বলি, হয়েছে। তাহলে মূল জীবটার মিলন ঘটিয়ে প্রথম যেটা উৎপন্ন হবে সেটাকে আমরা F1 জনু বা ফিলিয়াল জেনারেশন বলছি। তাহলে এই F1 জনুকে যদি আমরা আবার যদি ওই সেম বা একই প্রজাতির সঙ্গে আমরা মিলন ঘটাই, তাহলে সেখান থেকে যেটা উৎপন্ন হবে, অর্থাৎ এখান থেকে দেখবে এই ধরনের একটা উদ্ভিদ উৎপন্ন হবে। এটা কিভাবে হচ্ছে আমরা একটু দেখবো। তাহলে এই যে উৎপন্ন হবে অর্থাৎ F1 জনু থেকে যেটা উৎপন্ন হবে সেটাকে আমরা F2 জনু বা ফিলিয়াল 2 জেনারেশন বলছি। তো এখান থেকে দুটো টার্ম আমাকে জেনে রাখতে হবে, কি কি না একটা হচ্ছে P1 জনু, একটা হচ্ছে F1 জনু, আর একটা হচ্ছে F2। P1 হচ্ছে প্যারেন্টাল জনু, অর্থাৎ যে মূল জীবটাকে নিয়ে করছি সেটাকে আমরা প্যারেন্টাল জনু বলছি। প্যারেন্টাল জনুর মিলনের ফলে যেটা উৎপন্ন হবে সেটাকে F1 জনু বলবো, আর F1 জনুর ফলে যেটা উৎপন্ন হবে সেটাকে আমরা F2 জনু বলছি। তাহলে এইটুকু আমরা দেখে নিলাম। এবার দেখো যেখানে আমরা এসেছিলাম ডমিন্যান্ট আর হচ্ছে রিসেসিভ বা প্রকট বা প্রচ্ছন্ন বলছিলাম। তাহলে এই যে F1টা উৎপন্ন হয়েছে, এই F1 এর ক্ষেত্রে আমি এটাকে কি বলবো, এটা লম্বা বৈশিষ্ট্য দেখতে পাচ্ছি না, কেন না এখানে বিশুদ্ধ লম্বা ছিল, বিশুদ্ধ বেটে ছিল, তাহলে এখানে লম্বা, কেন এটা বেটে হবে না, সেটাও তো একটা কোশ্চেন। দেখো এই দুটো বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন জীবের মধ্যে যদি সংকরায়ন ঘটাচ্ছি, এই যে হেটেরোজাইগাস জীব, অর্থাৎ এখানে দুটো বৈশিষ্ট্য আছে, কিন্তু যে বৈশিষ্ট্যটা প্রকাশ পেয়েছে অর্থাৎ এই যে লম্বা বৈশিষ্ট্য বেটে বৈশিষ্ট্যকে প্রকাশ হতে দেয়নি, বাধা দান করেছে, বাধা দান করে নিজেই প্রকাশিত হয়েছে। যে বৈশিষ্ট্য প্রকাশিত হবে তাকে আমরা প্রকট বা ডমিনেন্ট বলবো, আর যেটা প্রকাশিত হতে পারবে না, বাধায় প্রকাশিত হতে পারেনি, চাপা পড়ে গেছে, সেটাকে আমরা প্রচ্ছন্ন বা রিসেসিভ। অর্থাৎ এই লম্বা বৈশিষ্ট্যটা হচ্ছে প্রকট আর বেটে বৈশিষ্ট্যটা হচ্ছে রিসেসিভ, তাই এখানে কি হচ্ছে লম্বা বৈশিষ্ট্যটা প্রকাশ পেয়েছে। বোঝা গেছে। তাহলে দুটো বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন জীবের মধ্যে সংকরায়ন ঘটালে যে বৈশিষ্ট্যটা প্রকাশ পাবে, অপরকে প্রকাশিত হতে দিবে না বা বাধা দান করবে, যে নিজেই প্রকাশিত হয়ে যাবে, তাকে আমরা প্রকট বা ডমিনেন্ট বলবো। আর যেটা বাধা দান হয়ে প্রকাশিত হতে পারলো না তাকে আমরা প্রচ্ছন্ন বা রিসেসিভ বললাম। ঠিক আছে, এইটুকু বোঝা গেছে আশা করি। তাহলে এখান থেকে আমরা কি জানলাম, প্রকট আর প্রচ্ছন্ন জিনিসটা আমরা দেখে নিলাম। এরপরে আরেকটা খুব ইম্পর্টেন্ট যেটা জিনোটাইপ এবং ফিনোটাইপ, এখান থেকে অনেক সময় পরীক্ষায় কোশ্চেন পড়ে, জিনোটাইপের বা ফিনোটাইপের মধ্যে পার্থক্য দিয়ে দেয়, বা জিনোটাইপ ফিনোটাইপ কি আমাদের একটু জেনে রাখতে হবে। দেখো ফিনোটাইপ যদি বলছি, ফিনোটাইপ মানে মনে রাখবে সবসময় বাহ্যিক বৈশিষ্ট্য, কোনো জীবের কি হচ্ছে বাহ্যিক বৈশিষ্ট্য, অর্থাৎ বাইরে থেকে দেখে আমি যেটুকু চিনতে পারবো। তাহলে কোনো জীবটাকে আমি বাইরে থেকে দেখলাম সে কেমন, ওটাই হচ্ছে তার ফিনোটাইপ অর্থাৎ বাহ্যিক বৈশিষ্ট্য। আর জিনোটাইপ কোনটা, জিনের আভ্যন্তরীণ গঠন বিন্যাস, যেটাকে আমরা কি বলবো জিনোটাইপ, অর্থাৎ আভ্যন্তরীণ গঠন দেখে আমরা যখন চিনবো সেটাকে আমরা জিনোটাইপ বলবো। সেটা কিভাবে হচ্ছে একটু দেখে নিই। তাহলে দেখো এইখানে আমরা ধরলাম একটা বিশুদ্ধ লম্বা ধরেছি, আর এখানে আমরা কি বললাম বিশুদ্ধ বেটে ধরলাম। বিশুদ্ধ লম্বা আমরা কি ধরেছিলাম দুটো ক্যাপিটাল টি, এ কি ধরেছিলাম দুটো স্মল টি। এখান থেকে গ্যামেট উৎপন্ন হলো, একই ধরনের যেহেতু গ্যামেট তাই একটা করে উৎপন্ন হলো, এর ফলে আমরা দেখলাম এইটা উৎপন্ন হয়েছে F1 জনু, আমরা দেখেছি একটু আগে, এ কি হচ্ছে F1 জনু উৎপন্ন হয়েছে। তাহলে এই যে F1 জনু আমরা বললাম এখানে কি হচ্ছে কে প্রকট বৈশিষ্ট্য না এই লম্বা, এই জন্য এটা কি হচ্ছে লম্বা অর্থাৎ সংকর লম্বা হয়েছে। কেন না এ বিশুদ্ধ লম্বা নয়, সংকর লম্বা, এর মধ্যে বিশুদ্ধ বেটে বৈশিষ্ট্য লুকিয়ে আছে অর্থাৎ প্রচ্ছন্ন অবস্থায় রয়েছে। এবার এই F1টাকে যদি আমি আবার কি করব সেম প্রজাতির সঙ্গে বা সেম গ্যামেটের সঙ্গে
যদি আমি আবার কি হচ্ছে সংকরায়ন ঘটাই, তাহলে কি উৎপন্ন হবে দেখো। এখান থেকে যদি আমরা বলি এই ক্যাপিটালটির সঙ্গে এই ক্যাপিটালটি যুক্ত হয়ে দুটো ক্যাপিটালটি হলো, এই একটার সঙ্গে দুবার হবে, এটার সঙ্গে যদি করি এটা হলো, আবার এই স্মল টি এর সঙ্গে যদি ক্যাপিটাল টি করি তাহলে এইটা হবে, আর স্মল টির সঙ্গে যদি আমি আবার স্মল টি করি তাহলে এইটা উৎপন্ন হয়েছে। অর্থাৎ দেখো চারটা আমরা পেয়েছি, চারটার মধ্যে দেখো এখানে দুটো ক্যাপিটাল টি আছে, অর্থাৎ এটা কি হচ্ছে বিশুদ্ধ লম্বা হয়েছে। দেখো এটা একটা রয়েছে, তাহলে এটা সংকর লম্বা হয়েছে। সেম এও দেখো সংকর লম্বা হয়েছে, আর এও দেখো দুটো একই আছে অর্থাৎ বিশুদ্ধ রয়েছে, কিন্তু এটা কি হবে বেঁটে হয়েছে। এইটুকু হয়েছে। তাহলে আমি যদি বলি যে এই সংকরায়ন থেকে আমি এর জিনোটাইপ আর ফিনোটাইপ অনুপাত কি পেয়েছি, আমি যদি বলি এর ফিনোটাইপ অনুপাত কত হলো, তাহলে তুমি বলবে স্যার ফিনোটাইপ মানে কি বলেছি, না ফিনোটাইপ মানে বাইরে থেকে দেখলাম। তাহলে বাইরে থেকে যখন আমি দেখবো, দেখো এও লম্বা এও লম্বা এও লম্বা, তাহলে কটা লম্বা হয়েছে, তিনটে, তাহলে স্যার ফিনোটাইপ অনুপাত 3:1, অর্থাৎ তিনটে লম্বা আর একটা হচ্ছে বেটে। তাহলে বাইরে থেকে আমি দেখে কি বুঝতে পারবো, তিনটে লম্বা একটা বেটে, তাই ফিনোটাইপ অনুপাত 3:1। আমি যদি বলি জিনোটাইপ অনুপাত কত হবে, জিনোটাইপ অনুপাত তাহলে কি, না জিনের আভ্যন্তরীণ গঠনটা আমাকে দেখতে হবে। অর্থাৎ আমরা যখন তার গঠন বিন্যাস দেখবো যে এখানে স্যার দুটো লম্বা রয়েছে, তাহলে দুটো লম্বা বিশুদ্ধ লম্বা কটা, একটা। তারপরে দেখলাম স্যার এখানে সংকর লম্বা, অর্থাৎ এ মিক্সড রয়েছে, এও সংকর লম্বা, তাহলে সংকর লম্বা কটা স্যার, না দুটো, তাহলে দুটো আর বিশুদ্ধ বেটে একটা। তাহলে এর অনুপাত কি হলো, না এখানে আমরা বললাম বিশুদ্ধ লম্বা, সংকর লম্বা আর হচ্ছে বিশুদ্ধ বেটে, অর্থাৎ 1:2:1। অর্থাৎ আমরা এই সংকরায়ন থেকে ফিনোটাইপ অনুপাত দেখলাম 3:1 আর জিনোটাইপ অনুপাত দেখলাম 1:2:1। তো এইভাবে আমরা কি হচ্ছে ফিনোটাইপ এবং জিনোটাইপ গুলো আমরা বের করতে পারি। তাহলে এইখান থেকে আমরা কি হচ্ছে বংশগতি থেকে এই ইম্পর্টেন্ট কিছু কিছু টার্মোলজি গুলো কিন্তু আমরা দেখে নিলাম। তাহলে এইটুকু যদি টার্মোলজি গুলো তোমাদের ঠিকঠাক থাকে, এই পরবর্তী তোমার বংশগতি পুরোটা তোমার কাছে ইজি হয়ে যাবে। তাই এটা একটু ভালো করে দেখবে। যদি তোমাদের ভিডিওগুলো ভালো লাগে তোমরা লাইক করবে এবং কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো ভিডিওটা, আর তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দিবে। ঠিক আছে, আবার আমরা পরবর্তী ভিডিওতে দেখা হবে।